এবং এইখানে যে বড় সংকট যেটা এবং অস্থিরতাটা যেটা জন্ম হয়েছে সেটা যদি আপনারা একটু খেয়াল করেন, প্রথম হচ্ছে আমাদের কিন্তু কোনো নীতি এই ক্ষেত্রে বা কোনো কৌশল আমাদের নেই। কারণ আমি 17 সাল থেকে নিবিড়ভাবে কাজ করি, তারও আগের থেকে কাজ করি। আমি দেখেছি আমাদের যে সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সি বা সরকারের যে সমস্ত অর্গানগুলো ওখানে কাজ করেছে, তারা এই ব্যাপারে কেউ স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি এবং প্রকারান্তরে তারা বলেছে যে ভাই আমাদের তো সেরকম কোনো পরিকল্পনা নেই, নীতি নেই এই ব্যাপারে, মানে নীতি বা কৌশল বলতে নেই। অর্থাৎ রোহিঙ্গাদের বিষয়ে আমরা কি করব? রোহিঙ্গাদেরকে শুধু আশ্রয় দিব, নাকি রোহিঙ্গাদের তার নিজের ভূমিতে যাবার জন্য যে কটি পথ আছে সবকটি পথকে আমরা এক এক করে চেষ্টা করে দেখব? কোনো দিকেই কিন্তু আমরা যাইনি। বরং দেখেন, আপনি একটা জিনিস, মৌলিক একটা জিনিস খেয়াল রেখেন, যেটা আলোচনা থেকে হারিয়ে যাচ্ছে। ক্রাইসিসটা কাদের? ক্রাইসিস হচ্ছে মায়ানমার সরকারের সাথে রোহিঙ্গাদের। আমরা কি কাস্টোডিয়ান? কোন ক্ষেত্রে কাস্টোডিয়ান? সে জীবন রক্ষার্থে আমার এখানে এসছে, আমার এখানে আশ্রয় পেয়েছে, এর চেয়ে বেশি তো আমাদের কোনো ইনভলভমেন্টের জায়গা ছিল না। অথচ যত রকম কথাবার্তা যাহা করেছি আমরা সব কিছু কিন্তু রোহিঙ্গাদেরকে দূরে রেখে। আপনি দেখেন প্রথম দিকে যে এগ্রিমেন্ট করলো, মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং চীনের সঙ্গে, না চীনেরটা পরে, চীনের মধ্যস্থতায়, তারপরে যত আলাপ আলোচনা হয়েছে রোহিঙ্গাদেরকে কিন্তু দূরে রাখা হয়েছে, রোহিঙ্গাদের কিন্তু ওই আলোচনায় যুক্ত করা হয়নি। এমনকি রোহিঙ্গার যে ভয়েস রেইজ করেছিল, যেটা যে ওরা ফিরে যেতে চায় এই কন্ডিশনে, যে একটা 19 সালে আপনার খেয়াল আছে ওরা বিশাল সমাবেশ করলো, সেটা দিয়ে তারা মোটামুটি একটা অবস্থান জানান দিল। তারপর আমরা কি দেখলাম? তাদের যে সিভিল সোসাইটির লিডার মহিবুল্লাহকে হত্যা করা হলো। এবং এই হত্যার মহিবুল্লাহ কোনপন্থী ছিলেন? উনি ওয়ারেস মানে আরসা আমি যতদূর তার সম্পর্কে জানি বা তার সাথে আমি অনেক সময় একসাথে কাজও করেছি, কথাও বলেছি, সেইটার ভিতর দিয়ে একেবারেই স্পষ্ট যে সে একটা সিভিল রাইটস মুভমেন্ট করার চেষ্টা করেছিল। মানে স্পেশালি যে সশস্ত্র তিনটি গোষ্ঠী তাদের কোনোটার সাথে যুক্ত ছিল না, কোনো সশস্ত্র গোষ্ঠীর সাথে যুক্ত ছিল না। এবং সে মোটামুটি রোহিঙ্গাদেরকে একত্রিত করে ফেলেছিল। এই ফেলার কারণে দুটি জায়গার থেকে সমস্যা দেখা দেয়। একটা হচ্ছে সশস্ত্র যে রোহিঙ্গা গোষ্ঠীগুলি, তারা তাকে এনিমি ভাবতে থাকে, কারণ সে একচ্ছত্র লিডার হয়ে দাঁড়িয়েছে। আবার ন্যাশনাল সিকিউরিটির জায়গা থেকে যেহেতু আমাদের নীতি কৌশল বলতে সেই সময় খুব স্পষ্ট কিছু ছিল না, এখনো নেই, ফলে আমরাও এটাকে থ্রেট হিসাবে বিবেচনা করেছি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ওই যে সমাবেশ এবং একচ্ছত্র লিডার হিসাবে বেরিয়ে আসছে এই জায়গাটাতে, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে ঠিক সমাবেশটা 25 তারিখে সম্ভবত বা 27 তারিখে করার পরে, মানে পর মুহূর্ত থেকে আমাদের যত মিডিয়া আছে লোকাল সব এন্ট্রিতে নেমে গেল এবং সবাই নিউজ ছাপায় ফেললো যে এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য থ্রেট। এত বড় সমাবেশ কেমনে করলো, তারপরে পাসপোর্ট ছাড়া বিদেশ গেল কেমনে, অবান্তর প্রশ্ন। এবং অবান্তর প্রশ্নগুলি যে শুধু মিডিয়া করেছে তা না, যে সমস্ত এজেন্সিগুলির দায়িত্ব ছিল এগুলি দেখান, তারাই বুঝে নাই যে একটা লোক ট্রাভেল পাসপোর্ট নিয়ে আমেরিকা যেতে পারে, তাদের সেই বোধটাই ছিল না। এবং আজকে বলি, তারা কিন্তু ওই সমাবেশের আগে মানে ঢাকা শহরে এসে তাদের 6 জন নেতা গুলশানে বসে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এই যে ফরেন উপদেষ্টা যিনি ছিলেন গওহর রিজভির সাথে বৈঠক করেছিলেন। বৈঠকে আলোচনার প্রেক্ষিতে তারা ওই সমাবেশ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ওই সমাবেশটাকে আমরা থ্রেট মনে করলাম এবং তারপর তো আমরা দেখলাম কি হলো। ওই ARSPS এর অফিস বন্ধ করে দেওয়া হলো, ইয়েকে কোণঠাসা করে ফেলা হলো, তার সংগঠনকে ভাগ হয়ে গেল এবং তাকে ঘর থেকে বেরোতে দিত না। এগুলি তো সত্য কথা। এবং এই জিনিসগুলি করার মধ্য দিয়ে ভয়েস রেজ যেটা হয়েছিল, যে কণ্ঠ উঠেছিল রোহিঙ্গাদের, সেটাকে আপনি নিষ্ক্রিয় করে দিলেন, নিস্তেজ করে দিলেন। করার ফলে হলো কি, আপনি বার্গেনিং যে পয়েন্ট, সেই জায়গা দুর্বল হয়ে গেলেন মায়ানমারের কাছে। কারণ রোহিঙ্গাদের স্ট্রং ভয়েস নাই, ইন্টারন্যাশনালি বলেন বা এক্স্যাক্টলি আর রোহিঙ্গা শিবিরগুলিতে বলেন। ফলে তখন কি হলো,
আমরা একটা নতজানু অবস্থান থেকে দুর্বল অবস্থান আপনার কি থেকে মনে হয় bargain করার মহিবুল্লাহকে চেষ্টা হত্যা